ডাক্তার বাসুর বলল, তুমি আমার পার্সোনাল রুমে আসো। আমি বললাম, চিকিৎসা তো চেম্বারে হয়। তাহলে আমি আপনার কেবিনে কেন যাব? ডাক্তার বলল, তোমার চেক আপ করাতে হবে। আর সেই চেক আপ আমি আমার পার্সোনাল কেবিনে করি। কারণ অন্যদের হাতে দেয় নাই। কারণ অন্যরা অনেক ভুল করে। আর তাই তোমাকে বলছি পার্সোনাল কেবিনে আসার জন্য। আমি বললাম, ঠিক আছে, আমি কাল আসব। আমি যখন পরের দিন ডাক্তারের কেবিনে গেলাম, ডাক্তার তখন আমায় বলল, তুমি শুয়ে পড়ো। তারপর আমি শুয়ে পড়লাম। তারপর ডাক্তার বাসুর রুমের লাইট অফ করে ফেল। আমি তখন ডাক্তারকে বললাম, আপনি লাইট বন্ধ করলেন কেন? ডাক্তার তখন বলল, তোমার তো মা হতে হবে, তাই না? এটার চিকিৎসার জন্যই তো তুমি আসছো। আমি বলেছিলাম, আমি তো চিকিৎসার জন্যই আসলাম। তারপর ডাক্তার বাসু আমার কাছে এসে বসল। আর বলল, এখন তুমি কোনো শব্দ করতে পারবে না। আমি যা বলি তাই তুমি পালন করবে। তারপর চিকিৎসার নামে ডাক্তার বাসুর আমার সাথে যা করেছিল, তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা গরম হয়ে যাবে। এবার আসল ঘটনাটি শুরু করি। আমার নাম সাবিনা। ডাক্তার দেখাতে গিয়ে না জানি কি করে বাচ্চা হওয়ার পরে জানতে পারি যে আমার যে সন্তান সেটা আমার নয়। সেই ডাক্তারের ছিল যে ডাক্তারের কাছে আমি নিজের চিকিৎসা করাতাম। কিন্তু এটা কি করে সম্ভব হতে পারে? আমাদের মতো সাধারণ মানুষেরা যখন ডাক্তারের কাছে নিজের প্রাণ বাঁচায়, তখন ডাক্তারকে আমরা ভগবানের রূপে দেখি এবং তাকে রক্ষক বলে থাকি। কিন্তু সেই ডাক্তার যখন ভক্ষক হয়ে যায়, তখন আমাদের মতো সাধারণ মানুষেরা কার কাছে গিয়ে নিজের প্রাণ বাঁচাবো? একজন ডাক্তারের জন্য আমার সুখের সংসার নষ্ট হয়ে গিয়েছিল। আমার স্বামীর কোনো সমস্যা ছিল না। আমার স্বামী তো শারীরিক ও মানসিক দিক দিয়ে একদম সুস্থ সবল ছিল। আমিও অনেক সুস্থ ছিলাম। তা সত্ত্বেও জানি না কেন বিয়ে হতে 2 বছর হওয়ার পরেও আমি মা হতে পারিনি। ভেবেছিলাম আর কিছুদিন অপেক্ষা করব। কিন্তু আমার শাশুড়ি মা তো উঠতে বসতে সবসময় আমাকে একটাই কথা বলতেন যে আমি কি ওনাকে নাতি নাতনি দিতে পারবো না। শাশুড়ির এরকম কথা শুনে আমার স্বামী তার মাকে মাঝে মধ্যে বকা দিত। কিন্তু আমার শাশুড়ি তো কারো কথার গুরুত্ব দিত না। উনি নিজের মতো করে একটা কথা বলতেন যে আমি কখন ওনার নাতি নাতনির মুখ দেখাব। আমরা 2 বোন ছিলাম, বাবা মা আমাদের 2 বোনের খুব ভালো ঘরে বিয়ে দিয়েছিল। আমি বাড়ির ছোট মেয়ে ছিলাম। আমার বিয়ের 4 বছর আগে আমার দিদির বিয়ে হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত আমার দিদি মা হতে পারেনি। তাই আমার শাশুড়ি মাঝে মধ্যে আমার মাকে ফোন করে একটাই কথা বলতেন যে আপনি সব কিছু জেনে শুনে আপনার মেয়ের বিয়ে আমার ছেলের সঙ্গে দিয়েছেন। আপনার বড় মেয়ে তো এখনো মা হতে পারেনি। এবং আপনার ছোট মেয়ে এখনো মা হতে পারেনি। আপনাদের কি রক্তের আছে নাকি? আপনারা সব কিছু জানা সত্ত্বেও আপনার মেয়ের বিয়ে দিয়েছেন। আপনার মেয়ে যদি আমার ছেলের মা হতে না পারে, তাহলে কিন্তু আপনার মেয়েকে আমি বাড়ি থেকে বের করে দেব। শাশুড়ি যখন আমার মাকে ফোন করে এই ধরনের কথা বলত, তখন আমার মা আমাকে ফোন করে বকা দিত এবং বলত, তোর শাশুড়ি তোকে যা করতে বলেছে সেটাই কর। এমনিতেই তো দিদির এখনো সন্তান হয়নি, তার উপর তোর যদি না হয়, তাহলে তোর শাশুড়ি আমার বাড়িতে তোকে ফেরত দিয়ে যাবে। আমি আবার নতুন করে 2টা মেয়ের দায়িত্ব নিতে পারবো না। তাই তোকে শাশুড়ি এবং জামাইয়ের কথা মতোই তোকে শ্বশুরবাড়িতে চলতে হবে। মা তো আমার কোনো কথার গুরুত্বই পায়নি। উনার মনে তো একটা ভয় ছিল যে আমি মা হতে না পারলে আমার শাশুড়ি হয়তো আবার আমাকে মায়ের ঘাড়ে চাপিয়ে দিয়ে আসবে। এদিকে আমার শাশুড়ি প্রত্যেক দিন আমাকে একটাই কথা বলত যে তুমি ডাক্তার বাবুর কাছে একবার চেক আপ করে এসো। ওই ডাক্তারের কাছে নাকি যে যায় সে নাকি মা হতে পারে। আমার স্বামীর মাঝে সবকিছু একদম ঠিকঠাক ছিল। 2 বছর পর ও স্বামী কখনো আমাকে বলেনি যে আমি কেন এখনও মা হতে পারিনি। কিন্তু আমার শাশুড়ির অত্যাচারে আমি খুব দুশ্চিন্তায় থাকতাম। কারণ উনি মাঝে মধ্যে আমার মাকে ফোন করে উল্টাপাল্টা কথা বলতেন। ধীরে ধীরে শাশুড়ির এই কথাগুলোর প্রভাব স্বামীর মাথায় পড়তে শুরু করে দেয়। একদিন রাত্রে বেলা স্বামীর বন্ধুরা আমাদের বাড়িতে এসেছিল। সেদিন তারা আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করেছিল। সেদিন হঠাৎ করে স্বামী এক বন্ধুর মুখ ফসকে বলে দেয় যে আমার স্বামী নাকি আটকোর, তাই সে এখনো বাবা হতে পারেনি। তারপর আমার স্বামী তো রাগে তার বন্ধুকে মারতে শুরু করে দেয় এবং স্বামীর সঙ্গে তার 2 বন্ধুর তুমুল ঝগড়া শুরু হয়। তার মধ্যে পরে সপক্ষে যারা ছিল
তারা তাড়াতাড়ি করে স্বামীকে ও তার বন্ধুকে শান্ত করে। তারপর আমাদের বাড়ি থেকে স্বামীর বন্ধুদের চলে যাওয়ার পরে আমার স্বামী রাগের মাথায় আমার উপরে বকাবকি শুরু করে দেয় এবং সে আমাকে তার মায়ের মতোই কথা বলে যে এই সব ঝামেলা নাকি আমার জন্যই হয়েছে, কারণ আমি তাকে এখনও একটা সন্তানের মা হতে পারিনি, যার জন্য সমাজের লোক এবং তার বন্ধুরা নাকি আমার স্বামীকে আটকোর ভাবে এবং এই সব কিছুর জন্য নাকি আমি দায়ী ছিলাম। মাঝে মধ্যে মনে হতো বাড়ির বৌদিরা কি মা হবার জন্য নিয়ে আসা হয়, তাদের কি আর কোনো মূল্য থাকে না? এইরকম অনেক পরিবার আছে যারা বিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সন্তান জন্ম দেওয়ার কথা চালু করে দেয়। সেদিন প্রথমবার স্বামীর সঙ্গে আমার বাচ্চা নিয়ে ঝামেলা হয়েছিল। তারপর শাশুড়ির কথা মতো আমি যখন ডাক্তারের কাছে যেতে রাজি হয়েছিলাম, তখন শাশুড়ি খুব খুশি হয়েছিল। পরের দিন সকালবেলা স্বামী আমাকে নিজে থেকে এসে বলেছিল সে বুঝতে পেরেছিল আগের দিন রাতে এসে আমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছে। তারপর স্বামী বলেছিল অফিস যাওয়ার পথে আমাকে ডাক্তার বাসুর কাছে ড্রপ করে দেবে। আমি তো এটা জানতাম যে আমার শাশুড়ি ও স্বামীর খুব পরিচিত হচ্ছে ডাক্তার বাসু, এবং আমার শাশুড়ি ও বর ডাক্তার বাসু অনেক নাম করত। সেদিন আমি যখন প্রথম ডাক্তারবাবুর কাছে গেলাম, তখন উনি আমার চেকআপ করেছিলেন, এমনকি আমাকে বেশ কয়েকটা রিপোর্ট করতে দিয়েছিলেন এবং বলেছিলেন চিন্তার কোনো কারণ নেই, ওনার কাছে একবার যে আসে সে নাকি অবশ্যই মা হতে পারে, সে নাকি এই বিষয়ের অনেক অভিজ্ঞ ডাক্তার। ডাক্তারের কথা শুনে আমার মনে আশার আলো জেগেছিল যে আমিও খুব তাড়াতাড়ি মা হতে পারব, কারণ জানি না কেন কোথাও না কোথাও আমার মনে একটুখানি হলেও ভয় ছিল যে আমার দিদির এখনও মা হতে পারেনি। তাহলে কি আমার মধ্যেও সে রকম কিছু প্রবলেম রয়েছে, যার জন্য এখনও আমি মা হতে পারিনি? কারণ আমি তো স্বামীর সঙ্গে প্রায় অন্তরঙ্গ হতাম, তাহলে কেন বিয়ের 2 বছর পরে আমি মা হতে পারিনি? এসব দুশ্চিন্তা আমার মাথায় একটু হলেও ছিল, কিন্তু ডাক্তার বাসুর কাছে আসার পরে আমার মনের সব দুশ্চিন্তা দূর হয়েছিল। উনার কথাবার্তা শুনে আমার মনের জোর ছিল যে আমিও খুব তাড়াতাড়ি মা হতে পারব। শাশুড়ি বুয়ের কথা শুনে আমি যখন ডাক্তারের কাছে যাওয়া শুরু করেছিলাম, তখন আমার শাশুড়ি তো খুব খুশি ছিল। এইভাবে বেশ কিছুদিন কাটার পরে আমি যখন নিজের রিপোর্ট নিয়ে আসি এবং ডাক্তারের কাছে সেই রিপোর্টগুলো দেখাতে যাই, তখন ডাক্তার আমার রিপোর্টগুলো দেখার পরে বলেছিল আমার রিপোর্ট নাকি একদম নরমাল আছে এবং আমি মা হতে পারব। তারপর ডাক্তার যা বলেছিল সেটা শুনে তো আমার দম বন্ধ হয়ে আসছিল। আমার রিপোর্ট নরমাল থাকার পরেও আমি যখন ডাক্তারকে বলেছিলাম তাহলে আমি এখনো মা হতে পারিনি কেন, তখন ডাক্তার বলেছিল তোমার রিপোর্ট নরমাল থাকার সঙ্গে সঙ্গে তোমার স্বামীর রিপোর্টও নরমাল থাকতে হবে, তবে তুমি মা হতে পারবে। তোমার স্বামী যদি সেরকম কোনো সমস্যা থাকে তাহলে তুমি মা হতে পারবে না, তাই তোমার স্বামীকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে, তারপর সেই অনুযায়ী আমি তোমাকে ওষুধ দিতে পারব। যদি তোমার স্বামীর সেরকম কোনো প্রবলেম থাকে তাহলে তোমার স্বামীকেও ডাক্তার দেখাতে হবে। ডাক্তারের কথা শুনে আমার মনে একটু ভয় ছিল, কারণ আমি যদি স্বামীকে বলতাম যে তাকে প্রমাণ দেওয়ার জন্য ডাক্তার দেখাতে হবে এবং চেকআপ করাতে হবে, তাহলে সে নিশ্চয় আমার উপরে রাগারাগি করবে, কারণ আমি আমার স্বামীকে খুব ভালোভাবে চিনতাম। বাড়ি আসার পরে আমার শাশুড়ি যখন জিজ্ঞেস করল আমার রিপোর্টে সব কিছু ঠিক আছে কি, আমি তখন শাশুড়িকে বলেছিলাম আমার রিপোর্ট একদম নরমাল আছে, আমি মা হতে পারব। তারপর রাতের বেলা খাওয়া দাওয়ার পরে আমি স্বামীকে পার্সোনাল ভাবে বলেছিলাম যে তাকে একবার চেকআপ করাতে হবে। এই কথা শুনে তো আমার স্বামী রেগে ভূত হয়ে গিয়েছিল। এমনকি স্বামী আমাকে বলেছিল তাহলে তুমি কি আমাকে নকল বলছ? তুমি নিজের দোষ আমার ঘাড়ে চাপিয়ে দিতে চাইছ। তুমি মা হওয়ার পিছনে তোমার দোষ তুমি বন্ধা। কিন্তু আমি সব দিক দিয়ে একদম ঠিক আছি, আমি কোনো রকম রিপোর্ট করাব না। সেদিন আমার স্বামী আমার কথার অনেক খারাপ মানে বের করেছিল। আমার স্বামীকে আমি সন্দেহ করেনি, শুধু ডাক্তারের কথাম তো ভেবেছিলাম স্বামীকে একবার রিপোর্ট করালে আমাদের দুজনের মনের ভয়টা কেটে যাবে, কিন্তু সে তো আমার কথার তিলকে তাল করে ছেড়ে দিয়েছিল। যাই হোক, তারপর স্বামীকে কোনো রকমভাবে বুঝিয়ে আমি ডাক্তার বাসুর কাছে নিয়ে গিয়েছিলাম এবং ডাক্তার বাসু যখন আমার স্বামীকে রিপোর্ট করতে বলেছিল তখন স্বামীর ইচ্ছা না থাকা সত্ত্বেও সে আমার জন্য রিপোর্টটা করেছিল। টেস্ট করার 1 সপ্তাহ পরে যখন রিপোর্ট হাতে পাই, তখন ডাক্তার আমার স্বামীর রিপোর্টটা দেখার পর যা বলেছিল সেটা শুনে তো আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গিয়েছিল।
কারণ ডাক্তার বলেছিল আমার স্বামী নাকি কোনোদিন বাবা হতে পারবে না এবং আমি নাকি কোনোদিন তার মা হতে পারব না। রিপোর্টটা হাতে নিয়ে আমি যখন অনেক মন খারাপ করে বাড়ি এসেছিলাম, তখন শাশুড়ি আমাকে জিজ্ঞেস করেছিল বলে রিপোর্টটা কি এসেছে। আমি তো শাশুড়িকে সত্যি কথা বলতে পারিনি, কারণ উনি এমনি তো আমাকে পছন্দ করতেন না। তার উপর স্বামীর ব্যাপারে এই কথা শুনে হয়তো আমার উপরে রাগ করে বসবেন, এই ভয়ে আমি শাশুড়িকে কোনো কিছু বলিনি। কিন্তু স্বামীকে পার্সোনাল ভাবে বলেছিলাম তার রিপোর্ট চলে এসেছে এবং ডাক্তার তার রিপোর্ট দেখে বলেছে সে কোনোদিন বাবা হতে পারবে না। আমার মুখ থেকে ওই কথাটা শুনে বলেন, আমার সঙ্গে তুমুল ঝগড়া করেছিল। সে বলেছিল, তোমার যদি আমার সঙ্গে থাকতে ইচ্ছে না করে, তাহলে তুমি বাড়ি ছেড়ে চলে যেতে পারো, কিন্তু আমার নামে এসব মিথ্যে কথা একদম বলবে না। আমি কোনো মতে হতে পারি না। তুমি আমাকে বদনাম করার জন্য এসব করেছ। আমার স্বামীর সম্পর্কে মাঝে ফাটল সৃষ্টি হয়েছিল। সেদিনের পর থেকে স্বামী আমার সঙ্গে ঠিকঠাকভাবে কথা বলত না। এমনকি সে অফিস থেকে অনেক দেরি করে বাড়ি আসত। শুধু তাই নয়, সে মানসিকভাবে অনেক ভেঙে পড়েছিল। আসলে সে ডাক্তারের কথা বিশ্বাস করতে পারছিল না যে সে কোনোদিন বাবা হতে পারবে না, এবং এই কথাটাই আমার স্বামীকে ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছিল। স্বামীকে এরকম অবস্থায় দেখে আমি ভেঙে পড়েছিলাম। আমাদের দুজনের মাঝে বিবাদের সৃষ্টি হয়েছিল। তারপর না পেরে আমি যখন অনেক জোর করে আমার স্বামীকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, সেদিন আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে গিয়েছিল। কারণ আমি যখন স্বামীকে অনেক বোঝানোর পরে ডাক্তারের কাছে নিয়েছিলাম, এটা প্রমাণ করার জন্য যে আমি স্বামীর ব্যাপারে কোনো মিথ্যা কথা বলিনি, ডাক্তার আমাকে বলে রিপোর্ট দেখে যা বলেছিল আমি সেটাই স্বামীকে বলেছিলাম। সেদিন আমরা দুজন যখন ডাক্তারের কাছে গিয়েছিলাম, তখন ডাক্তারের কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। সেদিন আমরা দুজনে যখন ডাক্তারের চেম্বারে গিয়েছিলাম, তখন ডাক্তার বলেছিল আমার স্বামীর রিপোর্ট নাকি একদম নরমাল আছে। তাহলে এর আগের দিন ডাক্তার কেন আমার স্বামীর ব্যাপারে আমাকে মিথ্যা কথা বলেছিল? যে আমার স্বামী সেদিনের পর থেকে স্বামী আমাকে আরও বেশি ঘৃণা করতে শুরু করে দিয়েছিল, অথচ স্বামী আমাকে আগে ভীষণ ভালোবাসত। সেদিনের পর থেকে স্বামী আমাকে মিথ্যাবাদী বলে দোষারোপ করত। আমি যখন ডাক্তারের কাছে গিয়ে পার্সোনাল ভাবে জিজ্ঞেস করেছিলাম যে আপনি প্রথমে বলেছিলেন আমার স্বামী কোনোদিন বাবা হতে পারবে না, তাহলে আপনি আবার কেন মিথ্যা কথা বলছেন যে আমার স্বামীর রিপোর্ট একদম ঠিক আছে আর রিপোর্ট একদম নরমাল আছে? আপনি একজন ডাক্তার হয়ে কিভাবে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে বিবাদের সৃষ্টি করতে পারেন? এবং আমার স্বামীর ব্যাপারে কোনটা সত্যি কোনটা মিথ্যা সেটা আপনি খুব ভালোভাবেই জানেন, তাই আপনাকে সত্যি কথাটাই বলতে হবে। কেন ওই ডাক্তার আমার সঙ্গে এরকম করেছিল? আমি তো কিছুই বুঝতে পারিনি। ওই ডাক্তারের জন্য আমার স্বামী এর মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল। আমরা দুজন তো একে অপরকে অনেক ভালোবাসতাম, কিন্তু ডাক্তারের একটা মিথ্যা কথার জন্য আমাদের দুজনের সম্পর্কের ফাটলের সৃষ্টি হয়েছিল। তারপরে ডাক্তার আমাকে যা বলেছিল সেটা শুনে তো আমার দম বন্ধ হয়ে আসছিল। তখন ডাক্তার বলল আমার স্বামী ডাক্তার বাসু নাকি একে অপরের বন্ধু ছিল, এবং আমার স্বামী নাকি প্রচণ্ড জেদি স্বভাবের, তাই সে নাকি কখনোই বিশ্বাস করবে না যে সে নাকি বাবা হতে পারবে না। তাই আমার স্বামীকে ডাক্তার বা মিথ্যা কথা বলেছে যে আমার স্বামীর রিপোর্ট একদম নরমাল আছে। তারপর ডাক্তার বলল তুমি যদি তোমার স্বামীকে বলো যে সে একজন আটকোর, তাহলে তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে বিবাদের সৃষ্টি হবে। তাই এই কথাটা তুমি নিজের মধ্যে রাখতে পারতে, কারণ আমি তোমার স্বামীকে খুব ভালোভাবে চিনি, জানি সে প্রশ্নটা জেদি স্বভাবের। আসলে আমারই ভুল হয়েছে। তোমাকে প্রথমেই বলে দিতে হতো যে এই কথাটা যাতে তুমি তোমার স্বামীকে না বল যে সে কোনোদিন বাবা হতে পারবে না। ডাক্তারের কথা শুনে তো আমি অনেক বেশি দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম, কারণ এত বড় কথা বলার থেকে আমি কিভাবে লুকোতাম? সেদিনের পর থেকে স্বামী আমার সঙ্গে ঠিকঠাকভাবে কথা বলত না। সেদিনের পর থেকে আমাদের সম্পর্ক আগের সাথে আরও খারাপ হয়ে গিয়েছিল, কারণ স্বামী ভেবেছিল আমি হয়তো তাকে ছোট করার জন্য তার ব্যাপারে এসব মিথ্যা কথা বলছি। সে কোনোদিন বাবা হতে পারবে না। দিন দিন শাশুড়ির দেওয়া মানসিক অত্যাচার এবং স্বামীর দেওয়া কষ্ট, এই দুটোই আমার সইবার বাইরে ছিল। ওদিকে আমার মাও আমার কোনো কথা শুনতে রাজি ছিল না। মানসিক চাপ ও কষ্টের মধ্যে দিয়ে আমার দিনগুলো কাটছিল। তার মাঝে একদিন সকালে নাস্তা করছিলাম,
ওই সময় আমার শাশুড়ি হঠাৎ করে আমার মুখের সামনে থেকে খাবারের থালা কেড়ে নিয়ে বলল, তোমাকে বলেছিলাম না তুমি 2 দিন না খেয়ে থাকবে, তোমার জন্য আমি মন্দিরে পুজো দিয়ে এসেছি। 2 দিন তোমাকে উপোস করে থাকতে হবে। তুমি কি চাও না যে এই বাড়িতে একটা বাচ্চা আসবে? তুমি কি নিজে মা হতে চাও না? তার জন্য কি তুমি 2 দিন না খেয়ে থাকতে পারবে না? আমি তখন বললাম, মা আমি অনেক পাওয়ারফুল ওষুধ খাচ্ছি। তার জন্য আমাকে সঠিক সময়ে খাবার খাওয়া খুবই জরুরি। নইলে তো ওষুধগুলো খালি পেটে ঠিকঠাকভাবে কাজ করবে না। আমার শাশুড়ি তো আমার কোনো কথায় গুরুত্ব না দিয়ে আমার মুখের সামনে থেকে খাবারের থালা কেড়ে নিয়ে চলে গিয়েছিল। তারপর আমার স্বামী যখন রুম থেকে বাইরে বেরিয়ে এল, তখন আমি স্বামীকে বললাম, তুমি একটু তোমার মাকে বুঝিয়ে বলো না। মা আমার খাওয়া বন্ধ করলে ও ওষুধগুলো আমার কাজে দেবে না। আমি অনেক কড়া ওষুধ খাচ্ছি। স্বামী তখন বলল, আমি তো আটকোর, আমি নাকি কোনোদিন বাবা হতে পারবো না, তাহলে তুমি এখন ওষুধ কিসের জন্য খাচ্ছ? তোমার ওষুধ খাওয়ার কি দরকার? তোমার ওষুধ খাওয়ার তো কোনো কাজে লাগবে না। ওই সময় আমার মনে হয়েছিল যে ডাক্তার বাসুর কথা শুনে স্বামীকে রিপোর্ট করতে বলে হয়তো আমি অনেক বড় ভুল করেছি। আমি তো আমাদের ভালোর জন্যই স্বামীকে ডাক্তারের কাছে যেতে অনুরোধ করেছিলাম। কারণ আমি যদি শাশুড়িকে তার নাতি নাতনির মুখ না দেখাতাম, তাহলে উনি আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছিলেন। ভেবেছিলাম যেমন করেই হোক আমি মা হবই, এবং আমার স্বামীকে ও শাশুড়িকে বাচ্চা দেব। তাহলে তারা আমাকে আর বাড়ি থেকে বের করতে পারবে না। তারা আমাকে এমনভাবে মানসিক চাপে ফেলেছিল যে ওই সময় আমি একটা বাচ্চা পাওয়ার জন্য সবকিছু করতে রাজি হয়ে গিয়েছিলাম, এবং ভালোভাবে জানতাম যে আমি যদি কোনো কারণবশত মা হতে না পারি, তাহলে আমার শাশুড়ি কিন্তু কোনোদিন বাচ্চা দত্তক নেবে না। উনি তো নিজের ছেলের সন্তান পাওয়ার জন্য দৃষ্টি লাগিয়ে বসেছিলেন। এদিকে দিন দিন স্বামী আমার থেকে দূরে হয়ে যাচ্ছিল। আমার শ্বশুর আর শাশুড়ি সবসময় নিজেদের মধ্যে ঝগড়া করত। খুব ছোট ছোট বিষয় নিয়ে তারা নিজেদের মধ্যে বাচ্চাদের মতো ঝামেলা করত। আমার শ্বশুর আর শাশুড়িকে সবসময় বলতো, তুমি আমার কোনো কিছুই নও, তুমি আমার ঠিকমতো সেবায়ত্ন নাওনি। সেই কথা শুনে আমার শাশুড়ি আবার আমার শ্বশুরকে বলত, তোমাকে বিয়ে করে তো আমার জীবনটাই নষ্ট হয়ে গেছে। আমি সেই সময়টার জন্য আফসোস করি, যে সময় আমি তোমাকে বিয়ে করার জন্য রাজি হয়েছিলাম। এখন প্রতিদিনই শ্বশুর শাশুড়ির ঝগড়া দিয়ে সকাল শুরু হতো, আর তাদের ঝগড়া দিয়েই রাত্রি হতো। একদিন আমার শাশুড়ি তার নিজের কাজকর্মের জন্য একজন চাকরানী রাখে। সে সব সময় আমার শ্বশুর শাশুড়ির সাথে থাকত। যখন থেকে সে এই বাড়িতে এসেছিল, তখন থেকেই সে খুব দুর্বল হতে শুরু করে। কিন্তু সেই চাকরানীর আশাতে আমার শ্বশুর শাশুড়ি খুব খুশি থাকতে শুরু করে। তারা নিজেদের মধ্যে এখন আর ঝগড়া করে না। একদিন যখন আমি চাকরানীকে জিজ্ঞাসা করি যে, তোমার এই অবস্থা হয়ে যাচ্ছে কেন? তখন সে বলে, তোমাদের হিসাব ভগবান করবে। তার কথা শুনে আমি ভয় পেয়ে যাই। একদিন চাকরানী শাশুড়ির জন্য চা বানাতে বানাতে বেহুশ হয়ে পড়ে যায়। আমি সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাই। যখন ডাক্তার তার চেক আপ করার পর ঘরের বাইরে আসি, আমি অবাক হয়ে যাই এবং ভয় পেয়ে যাই। যখন ডাক্তার আমাকে তার রিপোর্ট দেখায়, তখন আমি অবাক হয়ে যাই। আমার মাথায় তখন আকাশ ভেঙে পড়ে, কারণ সে 3 মাস ধরে শ্বশুরের সাথে। মূল ঘটনাটি শুরু করার আগে তোমাদের নিকট ছোট্ট একটা অনুরোধ, তোমরা কষ্ট করে এই ভিডিওতে একটি লাইক দিয়ে দাও, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা। এবার আসল ঘটনাটি শুরু করি। আমার নাম আয়না, আমি সাভার থাকি। আমরা 3 ভাই বোন। আমার বাবা নিজের এলাকার মধ্যে একটা ক্লিনিক চালায়, আর আমার মা স্কুলে চাকরি করে। আমরা নিজেদের পরিবারে অনেক সুখী ছিলাম। মা সবসময় চাইত তার ছেলের জন্য একটা সুন্দর বউ নিয়ে আসবে, কিন্তু আমার বাবা বলত যে আগে মেয়ের বিয়ে দিয়ে দেওয়া উচিত। ছেলের বিয়ে তো যখন খুশি হয়ে যাবে, কিন্তু মেয়েদের বয়স বেশি হয়ে গেলে তাদের জন্য কোনো ভালো সম্বন্ধ হয়তো খুঁজে পাওয়া যাবে না। আমি আমার ভাইদের থেকে অনেক ছোট ছিলাম। আমি এখনও পড়াশোনা করতে চাইতাম। আমার ঠাকুমা এবং বাকি পরিবারের লোকজন চাইত যাতে আমার তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। এমন নয় যে আমি তাদের উপর অনেক বোঝা হয়ে গিয়েছিলাম। আসলে তারা আমাকে অনেক বেশি ভালোবাসত। আমার নিজের ভাগ্যের উপর পুরোপুরি ভরসা ছিল। কিন্তু আমি এখনই বিয়ে করতে চাইতাম না। আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ হলেও আমরা নিজেদের মধ্যে অনেক খুশি ছিলাম। আমার ঠাকুরমা আমার হাতে ঝাড়ু ধরিয়ে দিয়ে বলল, এখন থেকে বাড়ির কাজকর্ম করা শুরু করে দাও।
শ্বশুরবাড়িতে গিয়ে এই সমস্ত কাজই তো তোমাকে করতে হবে। মা তো স্কুলে চলে যেত আর ঠাকুরমা আমাকে দিয়ে বাড়ির সব কাজ করাতো। বেশিরভাগ সময় আমাকে দিয়ে রান্না করাতো। আমার ঠাকুরমা সম্পর্ক অনেকটা চোর পুলিশের মতো হয়ে গিয়েছিল। ঠাকুমা আমার কাজে ফাঁকি দেওয়ার গল্প বাকিদের শোনাত। আর আমি সেই সমস্ত কথা শুনে লজ্জিত হতাম। এখন আমার জন্য অনেক গিয়ে সম্বন্ধ আসতে শুরু করে। মা যখন বলে যে তার এক বান্ধবী ছেলের জন্য সে বৌমা খুঁজছে আর তারা তাদের ছেলের জন্য আমাকে দেখতে আসতে চায়, তখন মা বলে ঠিক আছে, যখন তারা আমাকে দেখতে আমাদের বাড়িতে আসে তখন সেই ছেলেটাকে আমার ঠাকুরমার অনেক বেশি পছন্দ হয় আর তড়িঘড়ি করে আমার বিয়ে দিয়ে দেওয়া হয়। বাবা মার থেকে আলাদা হয়ে যাওয়াটা খুব সহজ কাজ নয়। একজন মহিলা সারা জীবন অনেক পরীক্ষার মধ্যে দিয়ে যায়। বিয়ের সময় আমার ঠাকুরমা আমাকে অনেক বুঝিয়েছিল। একজন বুদ্ধিমতী মহিলাই সংসারকে স্বর্গ বানিয়ে দিতে পারে। মহিলার মধ্যে সহনশক্তি এবং আদবকায়দা হওয়াটা খুব জরুরি। তবে সংসার এবং ঘর সুখের হয়। আর সবথেকে প্রয়োজনীয় কথা হল নিজের স্বামীর মন জয় করে চলা। আমার স্বামী খুব বুদ্ধিমান মানুষ ছিল। সে শাড়ি এবং গান ভীষণ পছন্দ করত। আমি তাকে অনেকবার তার পছন্দের কথা জিজ্ঞাসা করলে সে বলত, আমার বুদ্ধিমতী হবে আর আমি যেমন চাইব সেভাবেই চলবে। কিন্তু আমি একদমই তার মনের মতো ছিলাম না। আমি শাড়ি ও গান কোনোটাই পছন্দ করতাম না। আমার নতুন নতুন বিয়ে হয়েছে, তাই সেই পরিবেশে মানিয়ে নিতেও আমার অনেকটা বেশি সময় লাগছে। আমার শ্বশুরবাড়ির লোকজন অনেক ভাল ছিল। আমার শাশুড়ি সব সময় নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকত। আমাকেও খুব একটা বিরক্ত করত না এবং আমাকে আমার নিজের কোনো কাজ করা থেকে আটকাতে না। আমার যা ইচ্ছা হতো আমি তাই করত। আমার শ্বশুর শাশুড়ির মধ্যে প্রায় দিনই ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া হতো, কিন্তু তারা আমাকে কোনোদিন কেউ কিছু বলত না। আমার যখন মনে হতো আমি ঘুমোতে যেতাম। আবার যখন আমার মনে হতো তখন আমি উঠতাম বাড়িতে। যখন একা থেকে আমি বিরক্ত হয়ে যেতাম তখন শাশুড়ির কাছে গিয়ে বসতাম। তার সাথে অনেক গল্প করতাম। সেও আমাকে অনেক গল্প শোনাত, কিন্তু আমি লক্ষ্য করেছিলাম আমার স্বামী আমার সাথে খুশি নয়। সব সময় কোনো না কোনো বই পড়ত বা গান শুনত। আমি তার সাথে কথা বলার চেষ্টা করতাম, যখন তখন সে শুধু হ্যাঁ এই একটাই উত্তর দিত। আমি অনেক বেশি কথা বলতাম। আমার বাড়ির লোকেরাও আমার এই অভ্যাসের জন্য অনেক বেশি চিন্তিত ছিল। আমার বিয়ে হয়েছে 4 মাস হয়েছে। আমি একদিন আমার স্বামীকে বলি, যখনই আমি তোমার সাথে কথা বলতে চাই তুমি শুধু হ্যাঁ বা মাথা নাড়িয়ে আমার কথার উত্তর দাও। তুমি কি আমার সাথে কথা বলতে চাও না? তোমার কি আমার সাথে কথা বলতে ভাল লাগে না? আমিও চাই আমার স্বামী আমার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলুন। তুমি কালকে আমাকে মার্কেটে নিয়ে যাবে আর আমার কোনটা কেনাকাটা করার আছে। তোমার তো সব কিছু খেয়ালই থাকে না, যে বুকে কোথায় ঘুরতে নিয়ে যেতে হয়, তাকে কোনো রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যেতে হয়। আমি এসব কথা বলেই যাচ্ছিলাম, কিন্তু আমার স্বামী কোনো উত্তরই দিচ্ছিল না। তারপর হঠাৎই আমার স্বামী রেগে গিয়ে আমাকে বলে, ব্যাস চুপ করো, আর কত কথা বলবে। আমি তার এই কথা শুনে চমকে যাই। আমি অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে থাকি। আমার যেন কেমন ঝটকা লাগে। কিছুক্ষণ পর আমি নিজেকে স্বাভাবিক করে বলি, আচ্ছা ঠিক আছে, আমি আর বলবো না। তখন আমার স্বামী বলে, না না, তুমি থামবে কেন? তোমাকে আর চুপ করে আমার উপর দয়া করতে হবে না। তুমি তোমার মতো কথা বলেই যাও। তুমি তো আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছ, তোমার সাথে কি কথা বলবো? আমার তোমার মতো ফালতু কথা বলার এত সময় নেই। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না আমার স্বামী কেন আমার উপর এত রেগে গেল। বাবা মা একটু তাড়াতাড়ি আমাকে বিয়ে দিয়ে দিয়েছিল। আমার বয়স তখন সবে 19 বছর। সেদিন আমার মনটা পুরোপুরি ভেঙে যায়। ভাঙা মনে আমি চিন্তা করতে থাকি, আমি আমার স্বামীর সাথে কি এমন করলাম যার জন্য আমার স্বামী এত রেগে গেল। আমার তো সবসময় একজন আদর্শ বউ চাইতো। আমি মনে মনে ভাবলাম হয়তো আমি তার আদর্শ বউ নই, সেজন্য সে আমার সাথে এরকম ব্যবহার করছে। কিন্তু তার পরেও আমি তাকে জিজ্ঞাসা করতে চাইতাম, যখন সে আমাকে পছন্দ করে না, তবে আমাকে দিয়ে কেন করল? আমার অনেক কান্না পাচ্ছিল। আমি আমার শাশুড়ি মায়ের অনুমতি নিয়ে আমার বাবার বাড়ি চলে গেলাম। বাবার বাড়ি এসে দেখি সেখানে শুধু ঠাকুরমা ছিল।
আমি তার গলা জড়িয়ে ধরে অনেক কান্না করি। আমি তাকে সব ঘটনা বলে দিই। সে কিছুক্ষণ চুপচাপ থেকে আমার সব ঘটনা মন দিয়ে শুনে আমাকে বলে, দেখো, সংসার তৈরি করা এত সোজা কাজ নয়। তার থেকেও মুশকিল কাজ হল নিজের স্বামীর মনে নিজের জন্য জায়গা তৈরি করা। এটা নয় যে সে কোনো মেয়েকে পছন্দ করে। হতে পারে সে চায় যে তার বউ তার মতো হোক, তাকে বুঝুক, তার সব কথা শুনে চলুক। তুমি তার মন জেতার চেষ্টা করো, তাকে বোঝার চেষ্টা করো, তারপর দেখবে তোমার স্বামী তোমার পিছনে পিছনে ছুটছে। ঠাকুমার সব কথা আমি বুঝতে পেরে গিয়েছিলাম। সেজন্য পরের দিন আমি আবার নিজের শ্বশুরবাড়িতে ফিরে আসি। শ্বশুরবাড়িতে ফিরে এসে ঠাকুমার বলা কথা মতো আমি সমস্ত প্ল্যান করা শুরু করি। কিন্তু যখনই আমার স্বামীর বলা কথাগুলো আমার মনে পড়ত, আমার চোখে জল আসত। বাড়ি ফিরে আমার শাশুড়ির সাথে দেখা করার জন্য যখন আমি শাশুড়ির ঘরে যাই, সেখানে গিয়ে দেখি আমার স্বামী সেখানে বসে আছে। আর তার মাকে বলছে, মা, আয়না শুধু বিয়ে পাস, সে কিছুই জানে না। সে কোনো আদব কায়দাও ঠিক করতে জানে না। তুমি এত কম বয়সী একটা মেয়েকে কেন আমার সাথে বিয়ে দিলে? আমি তোমার ছেলে, আমি ভেবেছিলাম যে তুমি আমার পছন্দের কথা মাথায় রাখবে, আমার পছন্দ মতো আমার জন্য একটা মেয়ে খুঁজে বের করবে। কিন্তু তুমি তোমার পছন্দের কোনো খেয়ালই। এই কথা বলে আমার স্বামী নিজের কথা অসমাপ্ত রেখে দেয়। আমার শাশুড়ি বলে, তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। আমি তো ভেবেছিলাম তুমি আমাকে আরো অন্য কিছু হয়তো বলবে। আসলে আয়নার মা আমার অনেক উপকার করেছে, যে উপকারের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। যদি আয়না কম শিক্ষিত তো কি হয়েছে? তুমি তাকে আরো বেশি পড়িয়ে নাও, তাকে সময় দাও, তাকে বোঝো, তার এখন বয়স কম। তুমি তাকে যেভাবে বলবে সেভাবেই চলবে। আর শুধু পড়াশোনা দিয়ে তো সংসার চলে না। সংসার চালানোর জন্য বাড়ির বউকে বুদ্ধিমতী হতে হয়। সমস্ত সম্পর্ককে ঠিকঠাকভাবে আঁকড়ে ধরে রাখতে জানতে হয়। বড়দের সম্মান করতে জানতে হয়। তুমি তার সমস্ত ভুলগুলো ছেড়ে দিয়ে তার ভালোটা খোঁজার চেষ্টা করো। তাকে ভালোবাস, তার ভালো গুণ খুঁজে বের করার চেষ্টা করো। আমার স্বামী, তার মা এই সমস্ত কথা মাথা নিচু করে চুপচাপ বসে শুনছিল। আর আমার শাশুড়ির এই সমস্ত কথা শুনে তার প্রতি সম্মান আমার আরও বেড়ে যায়। আমার শাশুড়ি অনেক ভালো মহিলা ছিল। আমার মা সবসময় বলতো, তোমার শাশুড়ি খুব ভালো মানুষ। সে তোমার সাথে কোনো ভুল কিছু হতে দেবে না। তার নিজের সাথে অন্যায় হয়েছে, সে একজন ভেঙে যাওয়া মানুষ। তুমি সেই মানুষটাকে যত বেশি ভালোবাসবে, সে তোমাকে তার দ্বিগুণ ভালোবাসা ফিরিয়ে দেবে। না জানি শাশুড়ি কোনো উপকারের কথা বলছিল। যাই হোক, এখন আমার স্বামীর ব্যবহারে অনেক বদল এসেছে। একদিন সে আমাকে কলেজে নিয়ে যায় এবং ভর্তি করিয়ে দেয়। সে নিজের বলা কথাতে অনেক লজ্জিত ছিল। আমি ঠাকুমার বলা কথা মতো সব প্ল্যান করতাম। আমি তার মনের মতো হওয়ার চেষ্টা করতাম। সময়ের সাথে সাথে আমার স্বামী আমার কাছে আসতে শুরু করে। কিন্তু যখনই আমি তাকে পুরনো কথাগুলো মনে করিয়ে দিতাম, তখন সে আমার কাছ থেকে ক্ষমা চাইত। আমি বুঝে গিয়েছিলাম আমার স্বামী একজন ভালো মানুষ। শুধু সে একটু বেশি রাগী। আমার একজন নন্দ আর একজন দেওর ছিল। কিন্তু আমার সময় যাওয়ার সাথে সাথে আমার শরীর দুর্বল হতে শুরু করে। আমি শাশুড়িকে বলে কিছুদিনের জন্য বাপের বাড়ি গেলাম। বাড়ি থেকে কিছুদিন পর ফিরে এসে দেখলাম শাশুড়ি তার নিজের কাজের জন্য একজন চাকরানী রেখেছে। সে অনেক গরিব ছিল। সব সময় আমার শ্বশুর শাশুড়ির ঘরে থাকত। তাদের ঘরে ঘুমাতো। আমার শ্বশুর শাশুড়ি এখন অনেক খুশি ছিল। এখন আর তাদের মধ্যে আগের মতো ঝগড়া হয় না। কিন্তু যখন থেকে সেই চাকরানী আমাদের বাড়িতে এসেছে, তখন থেকে সে অনেক দুর্বল থাকতে শুরু করে। একদিন আমি সেই চাকরানীকে যখন জিজ্ঞাসা করি, তখন সে কাঁদতে কাঁদতে বলে, তোমার শ্বশুর শাশুড়ির হিসাব ভগবানকে একদিন দিতে হবে। তার কথা শুনে আমি ভয় পেয়ে যাই। আমি ভয় পেয়েছিলাম এই ভেবে যে তার অভিশাপ আমার না লেগে যায়। কিছুদিনের মধ্যেই সেই চাকরানী আরও শারীরিকভাবে অসুস্থ হতে থাকে। তার শরীর হলুদ হয়ে যায়। সে যখন হাঁটত তখন তাকে দেখে এমন মনে হতো যে সে যেন এখনই পড়ে যাবে। সেদিন শাশুড়ির জন্য চা বানাচ্ছিল, তখন সে মাথা ঘুরে পড়ে যায়। আমি তাড়াতাড়ি তাকে হাসপাতালে নিয়ে যাই। ডাক্তার চেকআপ করে যখন ঘরের বাইরে আসে, তখন চাকরানীর রিপোর্টে দেখে তো আমার হুঁশ উড়ে গেল। কারণ চাকরানী মা হতে চলেছে। তাহলে এটা কিভাবে সম্ভব? পরে যখন চাকরানীকে জিজ্ঞেস করা হয়,
তোমার সাথে এমন অন্যায় কে করেছে? তখন চাকরানী কেঁদে কেঁদে বলল, এসব তোমার বাবারই জন্য হয়েছে। আমার শ্বশুর যে এমন হতে পারে তা আমার কল্পনার বাহিরে ছিল। শ্বশুর তখন তার ছেলের কাছে ভুল স্বীকার করে এবং ক্ষমা চায়। কিন্তু তার ছেলে বলল, আমার এমন বাবার প্রয়োজন নাই। তুমি যে চাকরানীর সাথে অন্যায় করেছ, সেটার জন্য তোমার বিচার হওয়া উচিত। তারপর তার ছেলে পুলিশকে ফোন দেয়, আর পুলিশ এসে তার বাবাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। আর এইদিকে চাকরানীকে 10 লাখ টাকা দিয়ে ভালো একজন পাত্র দেখে বিয়ে দিয়ে দেয়।